নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। বারাসতের কাছাকাছি মাঠে সভা করবেন, দেখা করতে পারেন সন্দেশখালীর অভিযোগকারীদের সঙ্গে। সন্দেশখালী নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ৪৯ দিন পেরিয়ে গেলেও এখনো ধরা পড়েননি শেখ শাহজাহান। শাসক দল ও প্রশাসনের উপর একের পর এক তোপ দেখে চলেছেন বিরোধী রাজনীতিকরা। আন্দোলনে সরব হয়েছেন সন্দেশখালীর নির্যাতিতারাও। এবার তাঁদের সঙ্গে দেখা করতে রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা নরেন্দ্র মোদী। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লি থেকে আগেই জানিয়েছিলেন, সব ঠিকঠাক থাকলে আগামী ৬ মার্চ বারাসতের কাছারি মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপির পরিকল্পনা, সেই সভায় সন্দেশখালীর নির্যাতিতাদের উপস্থিত করানো হবে। দলীয় সূত্রে খবর, আলাদা মঞ্চ করে বসানো হবে তাদের। সেখানে মুখ ঢেকে প্রধানমন্ত্রীর মুখোমুখি হবেন তাঁরা। রাজ্য বিজেপি জানিয়েছিল, মার্চের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী মোদী, সন্দেশখালীতেও যেতে পারেন। পরে সুকান্ত দিল্লিতে বসে সেই তারিখ নিশ্চিত করেন। ৬ মার্চ বারাসাতে মহিলা সম্মেলন করবেন প্রধানমন্ত্রী। ২৯ ফেব্রুয়ারি রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ওই দিন নদিয়ার মায়াপুরে ইসকনের মন্দিরে যাওয়ার কথা ছিল তাঁর। এরপর রানাঘাট সহ আশপাশের কয়েকটি লোকসভার বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল শাহের। সেই সফর বাতিল হয়েছে। রাজনৈতিক মহলের মতে, সন্দেশখালী কাণ্ডের জেরেই রাজ্য সফর আপাতত স্থগিত রাখলেন শাহ। পাশাপাশি বিজেপি সূত্রে এমনও শোনা যাচ্ছে যে রাজ্যের শীর্ষস্থানীয় নেতানেত্রীরাও চাইছিলেন না যে এই সময় বঙ্গ সফরে আসুন কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ সন্দেশখালীর আন্দোলনকে বৃহত্তর করে তুলতে প্রায় প্রতিদিনই রাস্তায় নামছেন তারা। তাই এই সময় শাহ যদি রাজ্য সফরে আসেন, তাহলে তাঁকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে রাজ্য নেতৃত্বকে। ফলে তাঁদের আন্দোলনে ভাটা পড়তে পারে, সরে যেতে পারে ফোকাস। আপাতত রাজ্য বিজেপির লক্ষ্য প্রধানমন্ত্রী মোদীর সমাবেশ সফল করা। অসুস্থ বর্ষিয়ান পরিচালক প্রভাত রায় বুধবার সন্ধ্যায় তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সমাজ মাধ্যমের পাতায় পরিচালকের অসুস্থতার খবর দিয়েছেন তার আত্মজীবনীর সহলেখক একতা ভট্টাচার্য। অসুস্থ বর্ষিয়ান পরিচালক প্রভাত রায় বিগত ৬ দিন ধরে বাঙুর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দিন কয়েক আগে ঠান্ডা লেগে জ্বর আসে তার। এরপরই শ্বাসকষ্টের সমস্যা শুরু হওয়ায় সরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরিচালককে। তবে কিডনির সমস্যার ফলে আচমকাই রক্তে ক্রিয়েটিনাইন বেড়ে যায়। ফলে চিকিৎসকের পরামর্শে বুধবার সন্ধ্যায় এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় প্রভাত রায়কে। সমাজ মাধ্যমের পাতায় প্রবীণ পরিচালকের অসুস্থতার খবর দিয়েছেন তার আত্মজীবনীর সহলেখক তথা জনপ্রিয় প্রচার অঙ্কন শিল্পী একতা ভট্টাচার্য। নিঃসঙ্গ পরিচালকের দেখভালের দায়িত্ব নিয়েছেন একতা। বাবা বলেও ডাকেন তাকে। নিঃসন্তান পরিচালকের কাছেও একতা মেয়ের মতনই। তিনি পরিচালকের হাসপাতালে ভর্তি হওয়ার খবর দিয়েছেন সমাজ মাধ্যমে। একতা জানিয়েছেন, বুধবার রাতেই সেই বেসরকারি হাসপাতালে প্রভাত রায়ের প্রথম ডায়ালিসিস হয়েছে। আপাতত পরিচালক ভালো রয়েছেন। গত বছরে উচ্চ রক্তচাপ জনিত সমস্যা বেড়ে যাওয়ায় প্রবীণ পরিচালককে হাসপাতালে ভর্তি করেছিলেন প্রেমেন্দু বিকাশ চাকি এবং হরনাথ চক্রবর্তী। প্রায় ১.৫ সপ্তাহের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন পরিচালক। এবারও যে তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন, সেই প্রার্থনাই করছেন ঘনিষ্ঠ মহল। আর দিন কয়েক বাদেই প্রভাত রায়ের আত্মজীবনী মুক্তি পাচ্ছে। শরীর ঠিক থাকলে সেই অনুষ্ঠানেও যোগ দিতে পারেন প্রবীণ পরিচালক। ১৯৭০ সাল থেকে টালিগঞ্জের সিনেমা জগতের সঙ্গে যুক্ত প্রভাত রায়। সেই সময় তিনি কাজ শুরু করেছিলেন সহকারী পরিচালক হিসেবে। প্রতিদান তার প্রথম পরিচালিত ছবি। বেশ কিছু ছবির জন্য তিনি জাতীয় পুরস্কারও লাভ করেছেন। স্ত্রীর মৃত্যুর পর একা হয়ে গিয়েছিলেন পরিচালক। নিজেকে সম্পূর্ণভাবে গুটিয়ে রেখেছিলেন তিনি। তার কোনো সন্তানও নেই। সেই পরিস্থিতিতে একতাই এসে তার হাত ধরেছেন আপন কন্যার মতো। তিনি দেখভাল করেন প্রভাত রায়ের। আইন ভাঙলে গ্রেপ্তার হতে হবে, বৃহস্পতিবার আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। আইন ভাঙলে গ্রেফতার হতে হবে, বৃহস্পতিবার তা আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বৃহস্পতিবার সকাল থেকেই সন্দেশখালী এলাকায় টহল দিতে দেখা গিয়েছে তাকে। পূর্ত দফতরের বাংলো থেকে বেরিয়ে ধামাখালী লঞ্চ ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। তারপর আবারও লঞ্চ নিয়ে যান ছোট শিয়ারা এলাকার দিকে।
লঞ্চে উঠে টহল দিতে বেরোনোর আগে ডিজি জানিয়েছেন, আমরা এখানে এসেছি সকলের সঙ্গে কথা বলতে। আমাদের দিক থেকে যা যা করণীয় অবশ্যই আমরা তা করব। যে সমস্যা আছে আমরা তা শোনার এবং সমাধান করার চেষ্টা করছি। কাউকে আইন হাতে তুলে না নেবার আর্জি জানিয়ে তার সংযোজন, কারোর যদি কোনো সমস্যা থাকে, অভিযোগ থাকে, তবে আমরা সব সময় রয়েছি সেগুলির সমাধান করার জন্য। আমি আপনার সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে, যাদের যে যে সমস্যা আছে, ল্যান্ড সংক্রান্ত সমস্যা, অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে, অন্য কিছু বলে থাকে, আমরা সকলের ব্যবস্থা নেব। যে যে আইন ভেঙেছে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এখনো গ্রেফতার হননি নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহান। তবে বৃহস্পতিবার শাহজাহানের গ্রেফতারের বিষয়ে কিছু না জানালেও রাজীব কুমার জানিয়েছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা সবাই গ্রেফতার হবেন। যারা আইন ভেঙেছেন তারা গ্রেফতার হবেন। উল্লেখ্য, বুধবার সন্দেশখালীর পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। তার সঙ্গে ছিলেন এডিজি সুপ্রতিম সরকার এবং বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ একাধিক বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছেন তারা। পাশাপাশি সন্দেশখালীর 5টি জায়গায় মোট 10টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। নতুন করে যাতে কোনো রকম অশান্তি তৈরি না হয় সেই নজরদারির জন্যই এই বন্দোবস্ত হয়েছে। বসিরহাট থেকে পশুপতি দাসের রিপোর্ট, হাই নিউজ। বাংলা সিনেমাকে ঘাটিয়া বললেন অনুরাগ কাশ্যপ। দেখেন না বাংলা সিনেমা, তবে একমাত্র বাঙালি পরিচালক কিউ এর প্রশংসায় পঞ্চমুখ তিনি। কি প্রতিক্রিয়া পরিচালকের? সম্প্রতি কলকাতায় এসে বাংলা সিনেমা নিয়ে নিজের মতামত রাখেন পরিচালক অনুরাগ কাশ্যপ। ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে ছাত্রছাত্রীদের আয়োজিত একটি প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে বাংলা সিনেমাকে ঘাটিয়া বলেন পরিচালক। তার ঠিক একদিন আগে শনিবার ফরাসি চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনেও বাংলা সিনেমার পতন নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন। বাংলা সিনেমা দেখেন না সে কথাও জানান পরিচালক। এখনকার বাংলা সিনেমায় তামিল ও তেলেগু ভাষার প্রভাব দেখতে পান। পরিচালকের কথায় বাংলা সিনেমার পতন এভারেস্টের চূড়া থেকে পড়ার মতো। তবে পরিচালকের কথায় ঘুরে ফিরে এসেছেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনেরা। তিনি ফিরে যান তাদের সিনেমার কাছে। তবে বর্তমান সময়ের বাংলা সিনেমায় রয়েছে পরিচালকের অরুচি। কিন্তু ওই একই মঞ্চে বসে অনুরাগ প্রশংসা করেন গান্ডু, তাসের দেশ খ্যাত পরিচালক কিউ এর। নিজের জীবনে বারবার ক্যান্সেলড হয়েছেন। কলকাতায় এসে কিউকে নিয়ে একই আক্ষেপ ছিল পরিচালকের কণ্ঠে। এবার অনুরাগের কাছে প্রশংসা শুনে বাংলা সিনেমা নিয়ে নিজের মতামত জানালেন কিউ। সমর্থন করলেন অনুরাগের মন্তব্য, বললেন পুরোটা ঘাঁটা। এই মুহূর্তে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি অনুরাগের ঘাটিয়া মন্তব্য নিয়ে আবেগে ভাসছেন। সমাজ মাধ্যম জুড়ে চলছে চর্চা, কারো মতে বেশ করেছেন, কেউ আবার বাংলা সিনেমার সমালোচনা তীব্র নিন্দা করছেন। তবে এসবের মাঝে জড়াতেই চান না কিউ। তার কথায়, আমি হিন্দিভাষী নই, ঘাটিয়া নিয়ে কিছু বলতে পারবো না, তবে বিষয়টা ঘাঁটা বটে। অনুরাগ চলচ্চিত্র উৎসবে এসে কিউ এর সিনেমার প্রশংসা করে বলেন, কিউ এর সিনেমা সমাজকে উস্কানি দেওয়ার মতন ক্ষমতা রাখে, সেই কারণে বারবার তাকে ক্যান্সেল করা হয়েছে। আমাকেও এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছে। পরিচালকের এই মন্তব্যের অবশ্য সমর্থন জানিয়ে বলেন, হ্যাঁ, অনুরাগ ঠিকই বলেছেন। আমার সিনেমা, আমার কাজ নিয়ে তো কেউ লেখেন না, আমাকে বাংলা সিনেমার পরিচালক হিসেবেও ধরা হয় না। তাই অনুরাগ ঠিকই বলেছেন। আমাকে কখনোই বাংলা থেকে কোনো সাধুবাদ দেওয়া হয় না, বলাও হয় না যে আমি কিছু একটা করতে পেরেছি। আর আমি এই ইন্ডাস্ট্রির অংশ নই, কোনোদিনই হইনি, কেউ আমাকে দলেই নেয়নি। প্রায় 10টি ছবি করে ফেলেছেন, তবুও বাঙালি সমাজে কিউ বিতর্কিত পরিচালক। তার ছবিতে যৌনতার গন্ধ বেশি, এমন কথা হরদম শুনতে হয়েছে তাকে। আসলে আমি কখনোই আহত হই না। বাঙালি আমার ছবি বিষ ও গান্ডু দেখে বলেছিল পর্ন ফিল্ম মেকার। এই সমালোচনা ভালো লেগেছিল আমার, কারণ ওই সময় দাঁড়িয়ে যদি পর্ন বানিয়ে ফেলতে পারি ও সেটা সবাই দেখে, তাতে আপত্তিকর কিছুই নেই। এখন তো পর্ন মূলাধার। 10 বছর আগে সেটা জড়তা ছিল, এখন আর সেটা নেই। আসলে জাতীয় পর্যায়ে লোকজন পছন্দ করে আমার ধারাকে গ্রহণ করেছেন, কিন্তু বাংলায় সেটা হয়নি। সেদিক থেকে অনুরাগ থেকে দেবাশিস মাখি যারা আমার গোষ্ঠীর লোক, বাংলায় কাজ করেন না, টলিপাড়ার সিনেমাও দেখেন না, তবে বাংলাদেশের কাজ দেখেন। জানালেন দ্রুত গতিতে এগিয়ে চলেছে সেদেশের পরিচালকেরা। আপাতত গোয়াতেই বা সম্প্রতি একটি সিরিজের কাজ করছেন। তবে খানিক আক্ষেপের সুরেই বললেন, আমি আমার মতন কাজ করে চলেছি, আমাদের কাজ নিয়ে কথা হয় না, কারণ দুঃখের সঙ্গে বলছি আমি বাঙালি। হাই নিউজ। ডন 3-তে অভিনয় করছেন বলে কটাক্ষের শিকার হতে হয়েছে রণবীর সিংকে। তবে সমালোচনা সামলে তিনি জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন। কিছুদিন পরেই শুরু হবে শুটিং। তার আগেই মুখ খুলেন অর্জুন রামপাল। ফারহান আক্তার পরিচালিত ডন 3-তে অভিনয় করছেন রণবীর সিং। এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল চর্চা। ডন হলো বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। অমিতাভ বচ্চন আর শাহরুখ খান ছাড়া পর্দায় অন্য কাউকে ডন হিসেবে মেনে নিতে পারেনি অনেকেই। সেই কারণেই রণবীরকে কম সমালোচনা শুনতে হয়নি। রণবীর সেসবে কান দেয়নি সেটা আলাদা বিষয়, কিন্তু তাই বলে সমালোচনা থেমে গিয়েছে এমন নয়। অমিতাভ এবং শাহরুখের জুতোয় পা গলাবেন রণবীর, অনেকেরই মনে ধরেনি এই খবর।
কটাক্ষের শিকার হয়েছিলেন রণবীর। তবে সমালোচনা শুনেও ভেঙে পড়েননি তিনি, বরং জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন। কিছুদিন পরেই শুরু হবে শুটিং। তার আগে রণবীরের হয়ে মুখ খুললেন অর্জুন রামপাল। 23শে ফেব্রুয়ারি মুক্তি পাবে ক্র্যাক। সেই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন অর্জুন। ছবির প্রচারের ব্যস্ততার ফাঁকেই রণবীরের প্রশংসায় পঞ্চমুখ হলেন অর্জুন। তিনি বলেন, রণবীর সব ধরনের চরিত্রই বিশ্বাসযোগ্যভাবে পর্দায় ফুটিয়ে তোলেন। অমিতাভ এবং শাহরুখের বিকল্প হয়ে উঠতে পরিশ্রম করতে হবে, কিন্তু আমি নিশ্চিত রণবীর সফল হবেন। খুব কঠিন কোনো বিষয় নয়, রণবীর দক্ষতার সঙ্গে উতরে যাবেন। পরিচালক ফারহানকে নিয়েও এদিন কথা বলেন অর্জুন। ফারহানকে নিয়ে বলতে গিয়ে অর্জুন বলেন, বেশ অনেকগুলি বছর পর পরিচালকের আসনে দেখতে পাবো ফারহানকে, সেটা অন্যতম একটা ভালো লাগার বিষয়। তবে রণবীর যে পর্দায় চমকে দেবেন সে ব্যাপারে আশাবাদী অর্জুন। অমিতাভ শাহরুখের পরে রণবীরও যে দর্শকের মনে জায়গা করে নেবেন সে ব্যাপারে নিশ্চিত অর্জুন। হাই নিউজ নেটওয়ার্ক। শুধু কথা বলা হয়নি বলেই কত ভাষা মরে গেল, শুধু লেখা হয়নি বলেই হারিয়ে গেল কত শত লিপি। পরিসংখ্যান বলছে পৃথিবীতে এই মুহূর্তে ৭,১৬৮টি ভাষার অস্তিত্ব আছে, যার মধ্যে ৪৩% সংকটে। স্রেফ কথা বলা হয়নি বলেই কত ভাষা মরে গেল, স্রেফ লেখা হয়নি বলেই হারিয়ে গেল কত শত লিপি। পরিসংখ্যান বলছে পৃথিবীতে এই মুহূর্তে ৭,১৬৮টি ভাষার অস্তিত্ব আছে, যার মধ্যেই ৪৩% সংকটে। জীবন সংশয়ে রয়েছে ৩,০৭৮টি ভাষা। মাত্র ৪৯০টি ভাষায় এমন রয়েছে যারা এখনো অক্সিজেন পাচ্ছে। কানাডার একটি ওয়েবসাইট তাদের প্রতিবেদনে দাবি করেছে প্রায় ৪০ দিনে একটি করে ভাষার মৃত্যু হচ্ছে। তাদের সংশয় এভাবেই চলতে থাকলে আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবীর ৯০% ভাষারই মৃত্যু হবে। ভাষা সব থেকে বেশি সংকটে ওশিয়ানিয়ায়। এখানে কম করে ৭৩৩টি ভাষা এখনও কার্যত ভেন্টিলেশন, যার ভয়ঙ্কর দৃষ্টান্ত হতে পারে পাপুয়া নিউ গিনি। ৮৮ লক্ষ মানুষের মুখে মুখে ফেরা ৫ শতাধিক ভাষা অবলুপ্তির পথে। ভাষার মৃত্যু মিছিলকে দীর্ঘায়িত করেছে আফ্রিকাও। পৃথিবীর দ্বিতীয় বৃহৎ মহাদেশে অন্তত ৪২৮টি ভাষা জীবাশ্ম হওয়ার রাস্তায় হাঁটছে। ভাষাবিদদের একাংশ মনে করছেন এই ভাষার অবলুপ্তির নেপথ্যে যে কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে আগ্রাসী ভূমিকা নিয়েছে ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ ভাষাগত একটি জনজাতির এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের কারণেই হারিয়ে যাচ্ছে শতাধিক ভাষা। তাছাড়াও যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্য একটি হলো প্রকৃতি, বিশেষ করে খরা, আর এর বাইরে মনুষ্য প্রদত্ত দাঙ্গা হাঙ্গামা তো রয়েছে। উত্তর এবং মধ্য আমেরিকায় জীবন সংশয় রয়েছে ২২২টি ভাষা। এই প্রসঙ্গে আরও একটি তথ্য বিস্ময় তৈরি করতে পারে। সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, মার্কিন যুক্তরাষ্ট্রের ৯৮% আদিবাসী ভাষাই বিলুপ্তির পথে, যা গোটা পৃথিবীর পরিসংখ্যানে সর্বাধিক বলে চিহ্নিত। অবিশ্বাস্য মনে হলেও একথা সত্যি। ভাষা অবলুপ্তির পেছনে অসূরীয় প্রভাব রয়েছে জলবায়ু পরিবর্তনে। বেশি দিন আগের কথা নয়, ২০২১ সালেই ডাউন টু আর্থ নামের একটি ওয়েবসাইট তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করে জানায়, স্রেফ দেশান্তরী হওয়ার কারণেই আমেরিকায় ৯৮% এবং অস্ট্রেলিয়ায় ৮৯% আদি ভাষা মৃত্যুমুখী। ২০২২ সালে প্রকাশিত গ্লোব ট্রেন্ডের রিপোর্টে উল্লেখ করা হয়েছে পৃথিবীর ৬ কোটি মানুষ নিজের দেশ ছাড়তে বাধ্য হয়েছে, যার মধ্যে রয়েছে ইউরোপ এবং মধ্য এশিয়া। ভানুয়াটু, ইন্দোনেশিয়া, ফিলিপিন্সের মতন দেশে সংকটে শতাধিক ভাষা। ভাষার হারিয়ে যাওয়ার হাওয়া রয়েছে ভারতেও। তবে ১৫০ কোটির দেশে এখনও পর্যন্ত ৪২৪টি ভাষার অস্তিত্ব নথিভুক্ত রয়েছে। ভাবের প্রকাশে দেশ যে ভাষা ব্যবহার করছে তার মধ্যে প্রাচীনতম হল তামিল। ভারতে এখনো বেঁচে আছে সংস্কৃত, ফার্সি, আরবি ভাষা। সরকারি কাজকর্ম থেকে বাজারের চাহিদা এবং লেখাপড়ায় ইংরেজি ভাষার আধিক্য থাকলেও ভারতে এখনো গুরুত্ব পাচ্ছে বাংলা, হিন্দি, তেলেগু, মালায়ালামের মতন একাধিক মাতৃভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যে অর্জন নিয়ে উৎসব হচ্ছে কে বলতে পারে? এমন একদিনেই হয়তো হতে পারে ভাষার স্মরণ সভা। সুয়েটিনা, কানাডার আলবার্ট প্রভিন্সে এই ভাষায় কথা বলে মাত্র ১৭ জন। কাল্লাওয়ে, বলিভিয়ায় এই ভাষায় কথা বলে মাত্র ১০০ জন। জেদেক, মালয়েশিয়ার এই ভাষায় কথা বলেন ২৮০ জন মানুষ। ইস্ট্রো রোমানিয়ান, ক্রোয়েশিয়ার এই ভাষায় কথা বলেন ৫০০ জন। লিঙ্গিত কার্নিশের মতন ভাষায় কথা বলার মানুষ ১,০০০-এরও কম। হাই নিউজ নেটওয়ার্ক। টেবিল টেনিসে ইতিহাস গড়ল ভারতের পুরুষ ও মহিলা দল। প্রথমবার দলগত বিভাগে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন তারা। প্যারিসে দেখা যাবে ঐহিকা মুখোপাধ্যায়দের। ব্যক্তিগত বিভাগে খেলেও এতদিন টেবিল টেনিসে দলগত বিভাগে অলিম্পিক্সে খেলতে দেখা যায়নি ভারতকে। এবার তা দেখা যাবে। টেবিল টেনিসে ইতিহাস গড়ল ভারতের পুরুষ ও মহিলা দল। প্রথমবার দলগত বিভাগে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছে তারা। বুসানে আইটিটিএফ বিশ্ব টেবিল টেনিসের দলগত প্রতিযোগিতায় প্রি কোয়ার্টার ফাইনালে হারলেও অলিম্পিক্সে জায়গা পাকা করে নিয়েছেন ঐহিকা মুখোপাধ্যায়রা। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে প্রথমবার টেবিল টেনিসের দলগত বিভাগ অন্তর্ভুক্ত করা হয়। তারপর থেকে একটি অলিম্পিক্সেও ভারত যোগ্যতা অর্জন করতে পারেনি। অবশেষে তা হলো।
প্যারিস অলিম্পিক্সে দলগত বিভাগে কোন কোন দেশ খেলতে পারবে তার সরকারি ঘোষণা 4 মার্চ হলেও নিশ্চিত করে বলা যেতে পারে শেষ জায়গাটি নিয়েছে ভারত। বুসানে ভারতের পুরুষ দলের নেতৃত্ব দিয়েছিলেন 10 বারের বিশ্ব চ্যাম্পিয়ন শরৎ কমল, কিন্তু শেষ 16 ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে 0-3 হেরে যান তারা। চীনা তাইপের কাছে 1-3 হারে ভারতের মহিলা দল, সেই দলে ছিলেন ঐহিকা। বুসানে অংশ নিয়েছিল 16টি দল, তার মধ্যে 2টি রাউন্ড জিতলে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা নিশ্চিত ছিল। ভারত সেটাই করে দেখিয়েছে। এখন দেখার অলিম্পিক্সে ভারতের পুরুষ ও মহিলাদের দলে কারা সুযোগ পান। নজরে রয়েছে বাংলার ঐহিকা। হাই নিউজ। 2022 সালের 24 ফেব্রুয়ারি শুরু হয়েছিল রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। রাশিয়ার আক্রমণে পিছু হটেনি ইউক্রেন। আঘাত পাল্টা আঘাতে সেই সংঘাতে দ্বিতীয় বর্ষপূর্তি হতে চলেছে। ইউক্রেনের হাতে থাকা আমেরিকার কামানের এত সুনাম কেন, আমরা দেখে নেব। 2022 সালের 24 ফেব্রুয়ারি শুরু হয়েছিল রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। রাশিয়ার আক্রমণে পিছু হটেনি ইউক্রেন। আঘাত পাল্টা আঘাতে সেই সংঘাতের দ্বিতীয় বর্ষপূর্তি হতে চলেছে। যদিও সংঘাতের অভিঘাত অনেকটাই কমেছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ হওয়ার পর থেকেই ইউক্রেনকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছে আমেরিকা। M109A6 প্যালাডিন রুশ আগ্রাসন রুখতে এই অস্ত্রই ইউক্রেনকে সব থেকে বেশি সাহায্য করেছে বলে সামরিক বিশেষজ্ঞদের মত। M109A6 প্যালাডিন একটি স্বয়ংক্রিয় হাউইটজার কামান, যা যুদ্ধ শুরুর প্রথম থেকেই রাশিয়াকে ঠেকাতে ব্যবহার করে আসছে ইউক্রেন। কেন রাশিয়ার সশস্ত্র বাহিনী প্যালাডিন হাউইটজার কামানকে এত ভয় পায় তা বোঝা সহজ। এটি একটি শক্তিশালী কামান যা লক্ষ্য বস্তুকে আঘাত করতে এবং শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে পারদর্শী। আর এই কারণেই যুদ্ধক্ষেত্রে প্যালাডিনের এত সুনাম। 1991 সালে M109A প্যালাডিন আমেরিকার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়। M109 কামানেরই আধুনিক রূপ প্যালাডিন। প্যালাডিন কামানটি সর্বাধিক 24 কিলোমিটার দূরে থাকা শত্রুপক্ষের ওপরেও অনায়াসে আঘাত আনতে পারে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্যালাডিনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর নতুন ডিজিটাল ন্যাভিগেশন এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম। লক্ষ্য বস্তুকে চিহ্নিত করে 30 সেকেন্ডের মধ্যে গোলা ছুটতে সক্ষম এই কামান। প্যালাডিনের কয়েকটি মডেল M982 এক্সক্যালিবার এক্সটেন্ডেড রেঞ্জ ক্ষেপণাস্ত্র ছুটতে পারে, যা বহু দূরে থাকা শত্রুপক্ষের ঘাঁটিতে নিখুঁতভাবে আঘাত আনতে পারে। এক অবস্থান থেকে গোলা ছোড়ার পর দ্রুত নিজের অবস্থান বদলে ফেলতে পারে প্যালাডিন, আর সেই জন্যই শত্রুদের ছোড়া ক্ষেপণাস্ত্র সেই কামানের কিচ্ছুটি করতে পারে না। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্যালাডিন একটি আঘাত হানার 60 সেকেন্ডের মধ্যেই নিজের অবস্থান বদলে ফেলে, আবার প্রয়োজন হলে একই জায়গায় দাঁড়িয়ে একাধিক গোলা ছুটতে পারে। 1 মিনিটের মধ্যে প্যালাডিন সর্বাধিক 4টি গোলা ছুটতে পারে। প্যালাডিন 155 মিলিমিটারের গোলা ছুটতে সক্ষম। 10 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুদের ধ্বংস করতে এই গোলা ব্যবহার করা হয়। আমেরিকার দেওয়া প্যালাডিন সামলানোর দায়িত্বে রয়েছে ইউক্রেনের 47তম ব্রিগেড। 47তম ব্রিগেডের এক কমান্ডার ব্যাখ্যা করেছেন যে প্যালাডিন দিয়ে M864 গোলা নিক্ষেপ করা সম্ভব, যা রাশিয়ার সৈন্যকে ছিন্ন ভিন্ন করতে সক্ষম। ইউক্রেনের রোবট আইনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল প্যালাডিন। সেই সময় 100 রাউন্ডেরও বেশি গোলা নিক্ষেপ করেছিল এই হাউটজার কামান। রাশিয়ার দুমা অর্থাৎ পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য আন্দ্রে গুরলেভ 2023 সালের সেপ্টেম্বরে তার টেলিগ্রাম চ্যানেলে উল্লেখ করেছিলেন যে ইউক্রেনের হাতে থাকা স্বয়ংক্রিয় প্যালাডিনগুলি ধ্বংস করা খুব কঠিন এবং প্রায় অসম্ভব। গুরলেভ তার প্রতিবেদনে লিখেছিলেন, আমরা তাদের অনেক কামান পুড়িয়ে দিয়েছি, তবে ইউক্রেন বাহিনী স্বয়ংক্রিয় কামান ব্যবহার করা শুরু করেছে। আমাদের সেনার মতে ওই কামানগুলি ধ্বংস করা খুব কঠিন, প্রায় অসম্ভব। একবার হামলার পরেই কামানগুলি অবস্থান পরিবর্তন করে। হাই নিউজ নেটওয়ার্ক। গোটা পাকিস্তানকে কিনতে পারে টাটা। ভারতের একটি রাজ্যই ছুঁয়ে ফেলেছে প্রতিবেশী দেশের জিডিপিকে। বহুদিন ধরেই আর্থিক সংকটে পাকিস্তান, তা থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টা করেও বিশেষ সুবিধা করতে পারেনি ভারতের প্রতিবেশী। 26 নভেম্বর ভয়াবহ জঙ্গি হামলায় কেঁপে উঠেছিল মুম্বাই। 26/11 হামলার মূল চক্রী ছিলেন জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ মোহাম্মদ সঈদ। আর সেই কারণেই হামলার নেপথ্যে পাকিস্তানের হাত ছিল বলে দাবি করেছিল ভারত, যদিও পাকিস্তান তা স্বীকার করেনি। ভারতের বাণিজ্য নগরীর যে জায়গাগুলিতে জঙ্গিরা হামলা চালিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল তাজ হোটেল। জঙ্গি হানায় ক্ষতবিক্ষত সেই বিলাসবহুল হোটেলের স্মৃতি এখনো বহু মানুষের মনে তাজা। তবে সেই তাজ হোটেলের মূল গোষ্ঠী অর্থাৎ টাটারা চাইলে বর্তমানে পুরো পাকিস্তান দেশটাকেই কিনে নিতে পারে। না, টাটা গোষ্ঠী সে কথা ঘোষণা করেননি, কিন্তু হিসাব বলছে টাটা গোষ্ঠীর মোট সম্পত্তির পরিমাণ ভারতের প্রতিবেশী দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদনকে টপকে গিয়েছে। বহুদিন ধরেই আর্থিক সংকটের মুখে পড়েছে পাকিস্তান, তা থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টা করেও বিশেষ সুবিধা করতে পারেনি ভারতের প্রতিবেশী। তার মধ্যেই সেই দেশের সরকার উল্টাচ্ছে, ক্ষমতা গিয়েছে তদারকি সরকারের কাছে। নতুন সরকার গড়ার জন্য নির্বাচন হয়েছে, তার ফল ঘোষণাও হয়েছে। বহু টালবাহানোর পর ঘোষিত হয়েছে প্রধানমন্ত্রীর নাম। পাক সরকারের সেই দোলাচলের কারণেই পাকিস্তানের অর্থনৈতিক কাঠামো ধীরে ধীরে পতনের মুখ দেখছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।
আবার অনেকের মতে পাকিস্তানে অর্থনৈতিক সংকটের জন্য অনেকাংশেই দায়ী চীন। তারা মনে করছেন ইসলামাবাদকে বিগত কিছু সময় ধরে পুতুলের মতো নাচিয়েছে বেজিং, আর সেই কারণেই আর্থিক সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে পাকিস্তান। বর্তমানে পাকিস্তানের জিডিপি 34,000 কোটি ডলার। অন্যদিকে ভারতের অন্যতম ব্যবসায়ী টাটা গোষ্ঠীর মোট সম্পত্তির পরিমাণ 37,000 কোটি ডলার। অর্থাৎ চাইলেই অনায়াসে পাকিস্তানকে কিনে নিতে পারে টাটারা। অন্যদিকে ভারতের জিডিপি 3.18 লক্ষ কোটি ডলার, পাকিস্তানের জিডিপির থেকে প্রায় 12 গুণ বেশি। ভারত তো দূরের কথা, উত্তরপ্রদেশের জিডিপিও পাকিস্তানের জিডিপির কাছাকাছি পৌঁছে দিয়েছে। উত্তরপ্রদেশের জিডিপি বর্তমানে 30,000 কোটি ডলার। পাকিস্তানে অর্থনৈতিক সংকটের কথা এখন আর কারো অজানা নয়। দেশটি দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক টানাপোড়েনে জর্জরিত। ইসলামাবাদের মাথায় চেপেছে ঋণের পাহাড় প্রমাণ বোঝা। ইসলামাবাদের একটি চিন্তন শিবিরের সাম্প্রতিক বিশ্লেষণ পাকিস্তানের অর্থনীতিতে মরার ওপর খাঁড়ার ঘা ফেলেছে সে দেশের ঋণ পরিস্থিতি, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খোদ আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। পাকিস্তানের ঋণের বোঝার কারণে ইতিমধ্যে সে দেশের শেয়ার বাজারে বিরূপ প্রভাব পড়েছে। বিভিন্ন সমীক্ষার হিসাব বলছে 2011 সালের তুলনায় 2023 সালে পাকিস্তানের মাথাপিছু ঋণ 36% বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে পাকিস্তানের মাথাপিছু জিডিপিও হ্রাস পেয়েছে 6%। পাকিস্তানের ঋণ এবং আয় বৃদ্ধির হারের মধ্যে বৈষম্যের কারণেও পাকিস্তানের অর্থনৈতিক হাল বেহাল বলে মত বিশেষজ্ঞদের। একটি সমীক্ষা অনুযায়ী 2011 সালে পাকিস্তানে একজন শিশু মাথায় 70,000 পাকিস্তানি মুদ্রার ঋণ নিয়ে জন্ম নিত। 2023 সালে সেই পরিমাণ 3 লক্ষের বেশি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী 2011 সাল থেকে পাকিস্তানের বাহ্যিক ঋণ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। অভ্যন্তরীণ ঋণ বৃদ্ধি পেয়েছে প্রায় 6 গুণ। পাকিস্তানে বিদেশি মুদ্রার ভাণ্ডারও তলানিতে গিয়ে ঠেকেছে। কেন্দ্রীয় ব্যাংকে পড়ে আছে যৎসামান্য বিদেশি মুদ্রা। এই পরিমাণ বিদেশি মুদ্রা দিয়ে এক মাসের আমদানিও ঠিকমতো করা সম্ভব নয় বলে সূত্রের খবর। বিদেশি মুদ্রার খরচে লাগাম টানতে পাকিস্তান তাই আমদানি প্রায় বন্ধ করে দিয়েছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। গত কয়েক মাসে পাকিস্তানে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল জিনিসপত্রের মূল্য। তার মধ্যেই সরকারের টালমাটাল অবস্থা দেখছে সারা দেশ। হাই নিউজ নেটওয়ার্ক। আইপিএল এর সূচি এখনো ঘোষণা হয়নি। মনে করা হচ্ছে কম বেশি 1 মাস পর শুরু হবে আগামী আইপিএল। তার আগেই অন্য একটি টি-20 লিগের মজেছেন শাহরুখ। মহিলাদের আইপিএল শুরুর বছরেই কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ জানিয়েছিলেন ভবিষ্যতে সুযোগ পেলে দল কিনবেন তারা। কেকেআর কর্তৃপক্ষের আগ্রহ যে অমূলক নয় তা বুঝিয়ে দিলেন ফ্র্যাঞ্চাইজির অন্যতম শাহরুখ খান। হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের আইপিএলে মজেছেন বলিউডের বাদশা। আগামী 23শে ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে উদ্বোধন হবে মহিলাদের আইপিএলের। উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছেন শাহরুখ। টাইগার শ্রফ, শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ান, সিদ্ধার্থ মালহোত্রাদের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে শাহরুখকে। মহিলাদের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নাচবেন কেকেআরের অন্যতম কর্ণধার। মহিলাদের আইপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে শাহরুখের থাকার কথা। 23শে ফেব্রুয়ারি সন্ধ্যা 6:30 বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হবে মহিলাদের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের পর প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। গত বছর ফাইনালে মুম্বাইয়ের কাছে হেরেছিল দিল্লি। প্রতিযোগিতার অন্য 3টি দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাট টাইটান্স এবং ইউপি ওয়ারিয়ার্স। ফাইনাল হবে 17 মার্চ দিল্লিতে। হাই নিউজ নেটওয়ার্ক। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।